আসসালামু আলাইকুম। সৈয়দ বাড়ির বৈঠকখানায় সকলকে সাদরে আমন্ত্রণ জানাই। আমি আপনাদের সঙ্গে আজকে আড্ডায় আছি মাইশা ফাহমিদা, এবং আপনাদের জন্য আজকের নিবেদনে থাকছে সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প অসামঞ্জস্যবাবুর কুকুর। চলুন গল্পটা শুরু করা যাক। হাসিমারায় বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে এসে অসামঞ্জস্যবাবুর একটা অনেক দিনের শখ মিটল। ভবানীপুরের মোহিনীমোহন রোডে 1.5খানা ঘর নিয়ে থাকেন অসামঞ্জস্যবাবু। লাজপত রায় পোস্ট অফিসের রেজিস্ট্রি বিভাগে কাজ করেন তিনি। কাজের জায়গা তার বাড়ি থেকে 7 মিনিটের হাঁটা পথ, তাই ট্রাম বাসের ঝক্কি পোহাতে হয় না। এমনিতে দিব্যি চলে যায়, কারণ যেসব মানুষ জীবনে কি হলো না কি পেল না এই ভেবেই মুখ বেজার করে বসে থাকে, অসামঞ্জস্যবাবু তাদের দলে পড়েন না। তিনি অল্পেই তুষ্ট। মাসে 2টো হিন্দি ছবি, একটা বাংলা যাত্রা বা থিয়েটার, সপ্তাহে 2 দিন মাছ আর 4 প্যাকেট হুইলস সিগারেট হলেই তার চলে যায়। তবে তিনি একা মানুষ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও বিশেষ নেই। তাই অনেক সময় মনে হয়েছে একটা কুকুর থাকলে বেশ হতো। তার বাড়ির 2টো বাড়ি পশ্চিমে তালুকদারদের যে বিশাল অ্যালসেশিয়ানটা আছে, সেরকম কুকুর না হলেও চলে। এমনি একটা সাধারণ কুকুর, যেটা তাকে সকাল সন্ধে সঙ্গ দেবে, তার তক্তপোষের পাশে মেঝেতে গায়েলিয়ে পড়ে থাকবে। তিনি আপিস থেকে ফিরলে পরে লেজ নেড়ে আহ্লাদ প্রকাশ করবে, তার আদেশ মেনে তার বুদ্ধি আর আনুগত্যের পরিচয় দেবে। কুকুরকে তিনি ইংরেজিতে আদেশ করবেন, এটাও অসামঞ্জস্যবাবুর একটা শখ। স্ট্যান্ড আপ, সিট ডাউন, শেক হ্যান্ড এসব বললে যদি কুকুর মানে তাহলে বেশ হবে। কুকুর জাতটাকে সাহেবের জাত বলে ভাবতে অসামঞ্জস্যবাবুর বেশ ভালো লাগে, আর উনি হবেন সেই সাহেবের মালিক, মানে হিজ মাস্টার, এই আর কি। মেঘলা দিন, সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অসামঞ্জস্যবাবুর ছাতা ছাড়াই হাসিমারার বাজারে গিয়েছিলেন কমলা লেবু কিনতে। বাজারের এক প্রান্তে একটা বেঁটে কুলগাছের পাশে বেতের টোকা মাথায় ভুটানি লোকটাকে দেখতে পেলেন তিনি। 3 আঙুলে একটা জ্বলন্ত চুটা ধরে পা ছাড়িয়ে মাটিতে বসে তাঁর দিকে চেয়ে কেন যে মিটিমিটি হাসছে লোকটা, সেটা বুঝতে না পারলেও কৌতূহল বশে তিনি লোকটার দিকে এগিয়ে গেলেন। ভিখিরি কি? পোশাক দেখে সেটা মনে হওয়া আশ্চর্য নয়। প্যান্ট আর গায়ের জামাটার অন্তত 5 জায়গায় পি লক্ষ্য করলেন তিনি, কিন্তু ভিক্ষের পাত্র বা ঝুলি বলে কিছুই নেই। তার বদলে যেটা আছে সেটা হলো একটা জুতোর বাক্স। সেই বাক্স থেকে উঁকি মারছে একটা বাদামি রঙের কুকুরছানা। গুড মর্নিং, চোখ বন্ধ করা হাসি হেসে বলল ফুটানি। উত্তরে অসামঞ্জস্যবাবু গুড মর্নিং না বলে পারলেন না। বাই ডগ, ডগ বাই, ভেরি গুড ডগ। কুকুরছানাকে বাক্স থেকে বার করে মাটিতে রেখেছে ভুটানি। ভেরি চিপ, ভেরি গুড, হ্যাপি ডগ। কুকুরছানাটা গা ঝাড়া দিল, বোধহয় পিঠে বৃষ্টির ফোঁটা পড়ার দরুন। তারপর অসামঞ্জস্যবাবুর দিকে চেয়ে তার 1.5 ইঞ্চি লম্বা ল্যাচটা বার কয়েক নেড়ে দিল। বেশ কুকুর তো। অসামঞ্জস্যবাবু এগিয়ে গিয়ে কুকুরটার সামনে বসে ডান হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে। কুকুরটা 2 পা এগিয়ে এসে তার ছোট্ট জিভটা বার করল। অসামঞ্জস্যবাবুর বুড়ো আঙুলের ডগায় একটা মৃদু চাটা দিয়ে দিল। বেশ কুকুর, যাকে বলে ফ্রেন্ডলি। কেতনা দাম, হাউ মাছ? 10 রুপিস। 7.5 রফা হলো। অসামঞ্জস্যবাবু জুতোর বাক্স সমেত কুকুরছানাটিকে নিয়ে বগলদাপা করে বাড়িমুখো হলেন। কমলালেবুর কথাটা তিনি বেমালুম ভুলে গেলেন। হাসিমারা স্টেট ব্যাংকের কর্মচারী বিজয় রাহা তার বন্ধুর এই শখটার কথা জানতেন না, তাই তার হাতে জুতোর বাক্স এবং বাক্সের মধ্যে কুকুরছানা দেখে তিনি বিস্ময় প্রকাশ করলেন বইকি। কিন্তু দামটা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে মৃদু ভর্ৎসনার সুরে বললেন, নেড়ি কুত্তাই যদি কেনার ছিল তা এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি ভাই? এ জিনিস তুমি ভবানীপুরে পেতে না? না, ভবানীপুরে পেতেন না। অসামঞ্জস্যবাবু সেটি জানেন। তার বাড়ির সামনে রাস্তায় অনেক সময় অনেক কুকুরছানা দেখেছেন তিনি। তারা কখনো তাকে দেখে লেজ নাড়েনি বা প্রথম আলাপেই তার বুড়ো আঙুল চেটে দেয়নি। বিজয় যাই বলুক, এই কুকুরের একটা বিশেষত্ব আছে।
তবে নেড়িকুত্তা জেনে অসমঞ্জস্যবাবু খানিকটা আক্ষেপ প্রকাশ করাতে বিজয়বাবু তাকে বুঝিয়ে দিলেন যে জাত কুকুরের ঝক্কি পোয়ানো অসমঞ্জস্যবাবুর পক্ষে সম্ভব হতো না। তোর কোনো আইডিয়া আছে একটা জাত কুকুরের কত ঝামেলা? মাসে মাসে ডাক্তারের খরচায় তোর অর্ধেক মাইনে বেরিয়ে যেত। এ কুকুরকে নিয়ে তোর কোনো চিন্তে নেই, আর এর জন্য কোনো স্পেশাল ডায়েটেরও দরকার নেই। তুই যা খাস তাই খাবে, তবে মাছটা দিসনি, ওটা বেড়ালের খাদ্য। কুকুর মাছের কাঁটা ম্যানেজ করতে পারে না। কলকাতায় ফিরে এসে অসমঞ্জস্যবাবুর খেয়াল হলো যে কুকুরটার একটা নাম দেয়া হয়নি। সাহেবী নাম ভাবতে গিয়ে প্রথমে টম ছাড়া আর কিছুই মনে পড়ছিল না। তারপর ছানাটার দিকে চেয়ে থাকতে হঠাৎ মাথায় এলো যে রংটা একটু ব্রাউন, তাই ব্রাউনি নামটা বেমানান হবে না। ব্রাউনি নামে একটা বিলিতি ক্যামেরা তার খুড়তুতো ভাইয়ের ছিল, কাজেই নামটা সাহেবী, তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য, নামটা মনে পড়া মাত্র ব্রাউনি বলে ডাকতেই ছানাটা ঘরের কোণে রাখা বেঁটে মোড়াটার ওপর থেকে একটা ছোট্ট লাফ দিয়ে মেঝেতে নেমে তার দিকে লেজ নাড়তে নাড়তে এগিয়ে এলো। অসমঞ্জস্যবাবু বললেন, সিট ডাউন। আর অমনি ব্রাউনি তার পেছনের পা দুটো ভাঁজ করে থপ করে বসে পড়ল, তার দিকে চেয়ে একটা ছোট্ট হাই তুলল। অসমঞ্জস্যবাবু এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে দেখতে পেলেন যে ব্রাউনি ডগ শোতে বুদ্ধিমান কুকুর হিসেবে প্রথম পুরস্কার পাচ্ছে। সুবিধে এই যে চাকর বিপিনেরও কুকুরটাকে পছন্দ হয়ে গেছে, ফলে দিনের বেলায় যে সময়টুকু তিনি বাইরে থাকেন সেই সময়ে ব্রাউনির দিকে নজর রাখার কাজটা বিপিন খুশি হয়েই করে। অসমঞ্জস্যবাবু তাকে সাবধান করে দিয়েছেন যেন ব্রাউনিকে আজে বাজে কিছু খাবার না দেয়। আর দেখিস রাস্তায় রাস্তায় যেন না বেরোয়, আজকাল ড্রাইভারগুলো চোখে ঠুলি দিয়ে গাড়ি চালায়। অবশ্যই বিপিনকে ফরমাস দিয়েও অসমঞ্জস্যবাবুর স্বাস্তি নেই। রোজ সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে ব্রাউনির লাঙল সঞ্চালন না দেখা পর্যন্ত তার উৎকণ্ঠা যায় না। ঘটনাটা ঘটল হাসিমারা থেকে ফেরার 3 মাস পর। বারটা ছিল শনি, তারিখ 22শে নভেম্বর। অসমঞ্জস্যবাবু আপিস থেকে ফিরে তার ঘরে ঢুকে শার্টটা খুলে আলনায় টাঙিয়ে তক্তপোষ ছাড়া তার একমাত্র আসবাব একটা পুরনো কাঠের চেয়ারে বসতেই সেটার একটা পঙ্গু পায়া তার সামান্য ভারও সইতে না পেরে কাজে ইস্তফা দিল। আর তার ফলে চোখের পলকে অসমঞ্জস্যবাবু চেয়ার সমেত সশব্দে মেঝের সংস্পর্শে এসে গেলেন। এতে তার চোট লাগলো ঠিকই, এমনকি চেয়ারের পায়ার মতো তার ডান হাতের কনুইটাও বাতিল হয়ে যাবে কি না সে চিন্তাটাও তার মনে উদয় হয়েছিল। কিন্তু একটা অপ্রত্যাশিত শব্দ তাকে তার যন্ত্রণার কথা ভুলিয়ে দিল। শব্দটা এসেছে তক্তপোষের উপর থেকে, হাসির শব্দ, বোধহয় যাকে বলে খিলখিল হাসি, এবং সেটার উৎস হচ্ছে নিঃসন্দেহে তার কুকুর ব্রাউনি। কারণ ব্রাউনি বসে আছে তক্তপোষের ওপর, আর ব্রাউনিরই ঠোঁটের কোণে এখনও লেগে আছে হাসির রেশ। অসমঞ্জস্যবাবুর সাধারণ জ্ঞানের মাত্রাটা যদি আরও সামান্য বেশি হতো তাহলে তিনি জানতেন যে কুকুর কখনো হাসে না। আর এই জ্ঞানের সঙ্গে যদি তার কল্পনা শক্তিও খানিকটা বেশি হতো তাহলে আজকের এই ঘটনা তার নাওয়া খাওয়া রাতের ঘুম সব বন্ধ করে দিত। এই দুটোরই অভাবে অসমঞ্জস্যবাবু যেটা করলেন সেটা হলো 3 দিন আগে ফ্রি স্কুল স্ট্রিটের একটা পুরনো বইয়ের দোকান থেকে 2.5 টাকা দিয়ে কেনা অল অ্যাবাউট ডগস বইটা হাতে নিয়ে বসলেন। তারপর প্রায় ঘণ্টাখানেক ধরে সেটা উল্টে পাল্টে দেখলেন যে তাতে কুকুরের হাসির কোনো উল্লেখ নেই। অথচ ব্রাউনি যে হেসেছে তাতেও কোনো সন্দেহ নেই। শুধু হাসেনি, হাসির কারণে হেসেছে। অসমঞ্জস্যবাবুর স্পষ্ট মনে আছে, তার যখন 5 বছর বয়স তখন নরেন ডাক্তার একবার তাঁদের চন্দননগরের বাড়িতে রোগী দেখতে এসে চেয়ার ভেঙে মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। আর তাই দেখে অসমঞ্জস্যবাবু হাসিতে ফেটে পড়ায় বাবার কাছে কানমলা খেয়েছিলেন। অসমঞ্জস্যবাবু হাতের বইটা বন্ধ করে ব্রাউনির দিকে চাইলেন। চোখাচোখি হতেই বালিশের ওপর সামান্য পা দুটো ভর করে দাঁড়িয়ে ব্রাউনি তার 3 মাসের 1.5 ইঞ্চি বেড়ে যাওয়া লেজটা বের করল।
তার মুখে এখন হাসির কোনো চিহ্ন নেই। অকারণে হাসাটা পাগলের লক্ষণ। অসামঞ্জস্যবাবু ভেবে আশ্বস্ত হলেন যে ব্রাউনি ম্যাড ডগ নয়। এরপর 7 দিনের মধ্যে ব্রাউনি আরও 2বার হাসার কারণে হাসল। প্রথমবারের ব্যাপারটা ঘটল রাত্রে, তখন রাত 9:30। ব্রাউনির শোবার জন্য অসামঞ্জস্যবাবু সবে তার তক্তপোষের পাশে মেঝেতে একটা চাদর পেতে দিয়েছিলেন। এমন সময় ফরফর শব্দ করে দেয়ালে একটা আরশোলা উড়ে এসে বসল। অসামঞ্জস্যবাবু তার এক পাটি চটি নিয়ে সেটাকে তাক করে মারতে গিয়ে বেমক্কা একটা চাপড় মেরে বসলেন দেয়ালে টানানো আয়নাটায়, আর তার ফলে সেটা পেরেক থেকে খসে পড়ে মাটিতে ভেঙে চৌচির। এবার ব্রাউনির খিলখিলে হাসি তাকে ভাঙা আয়নার জন্য আফসোস করতে দিল না। দ্বিতীয়বারের হাসিটা অবশ্য খিলখিলে নয়, সেটা যাকে বলে ফিক করে হাসা। অসামঞ্জস্যবাবু এবারে বেশ ধাঁধায় পড়ে গিয়েছিলেন, কারণ ঘটনা বলতে কিছুই ঘটেনি। তবু ব্রাউনি হাসল কেন? উত্তর জোগালো বিপিন। চা এনে ঘরে ঢুকে মনিবের দিকে চেয়ে সেও ফিক করে হেসে বলল, আপনার কানের পাশে সাবান লেগে রয়েছে বাবু। আসলে আয়নার অভাবে জানলার আরশিতে দাড়ি কামিয়েছেন অসামঞ্জস্যবাবু। চাকরের কথায় দুদিকের জুলফিতে হাত বুলিয়ে দেখলেন বেশ খানিকটা শেভিং সোপ লেগে রয়েছে। এই সামান্য কারণে যে ব্রাউনি হেসেছে তাতে অসামঞ্জস্যবাবুর বেশ অবাক লাগলো। তিনি দেখলেন যে পোস্ট অফিসে কাজের ফাঁকে ফাঁকে বারবার ব্রাউনির কৌতুক ভরা দৃষ্টি আর হাসির ফিক শব্দটা মনে পড়ছে। অল অ্যাবাউট ডগস এইখানে কুকুরের হাসির কথা না থাকলেও কুকুরের এনসাইক্লোপিডিয়া গোছের একটা বই জোগাড় করতে পারলে তিনি নিশ্চয়ই এ ব্যাপারে কিছু জানতে পারতেন। ভবানীপুরের 4টে বইয়ের দোকান আর তারপর নিউ মার্কেটের সবকটা বইয়ের দোকান খুঁজেও যখন তিনি ওই জাতীয় কোনো এনসাইক্লোপিডিয়া পেলেন না, তখন মনে হলো রজনী চাটুর্যের কাছে গেলে কেমন হয়। তার পাড়াতেই থাকেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রজনী চাটুর্যে। কী বিষয় অধ্যাপনা করতেন ভদ্রলোক সেটা অসামঞ্জস্যবাবু জানেন না, কিন্তু তার বৈঠকখানাটি যে ভারী ভারী বইয়ের ঠাসা সেটা তার বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেই দেখা যায়। এক রবিবার সকালে দুগ্গা বলে রজনী চাটুর্যের বাড়িতে গিয়ে হাজির হলেন অসামঞ্জস্যবাবু। দূর থেকে ভদ্রলোককে দেখেছেন অনেকবার, কিন্তু তার গলার স্বর যে এত ভারী আর ভ্রু যে এত ঘন সেটা জানা ছিল না। রাগী মানুষ হলেও দরজা থেকে ফিরিয়ে দেননি। তাই খানিকটা ভরসা পেয়ে অসামঞ্জস্যবাবু অধ্যাপকের মুখোমুখি সোফাটায় বসে একবার ছোট্ট করে কেশে গলাটা ঝেড়ে নিলেন। রজনীবাবু হাতের ইংরেজি পত্রিকাটি চোখের সামনে থেকে সরিয়ে তাঁর দিকে দৃষ্টি দিলেন। আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। আগে আমি এ পাড়াতেই থাকি। কি ব্যাপার? আপনার বাড়িতে একটা কুকুর দেখেছি তাই কি আছে তো কুকুর? একটা কেন, 2টো আছে। ও, আমারও আছে। আপনারও আছে? কি হ্যাঁ, একটা। বুঝলাম। তা আপনি কি কুকুর পরিসংখ্যান বিভাগ থেকে আসছেন? অসামঞ্জস্যবাবু সরল মানুষ, তাই শ্লেষটা ধরতে পারলেন না। বললেন, আগে না, একটা জিনিসের খোঁজ করতে আপনার কাছে এসেছি। কী জিনিস? আপনার কাছে কি কুকুরের এনসাইক্লোপিডিয়া আছে? না, নেই। ও জিনিসটার দরকার হচ্ছে কেন? না মানে, আমার কুকুর হাসে, তাই জানতে চাইছিলাম কুকুরের হাসিটা স্বাভাবিক কিনা। আপনার কুকুরও কি হাসে? রজনীবাবু দেয়ালের ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজতে যতটা সময় লাগলো ততক্ষণ একটানা তিনি অসামঞ্জস্যবাবুর দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, কখন হাসে আপনার কুকুর? রাত্রিরে কি? হ্যাঁ, তা রাত্রিরেও। রাত্রিরে আপনি কীরকম নেশা করেন? শুধু গাঁজায় তো হয় না এই জিনিস, তার সঙ্গে ভাং, চরস, আফিং এসবও চলে কি? অসামঞ্জস্যবাবু বিনীতভাবে জানালেন যে একমাত্র ধূমপান ছাড়া তার আর কোনো নেশা নেই, আর সেটাও তিনি কুকুর আসার পর থেকে হপ্তায় 4 প্যাকেট থেকে 3 প্যাকেটে নামিয়েছেন, কারণ খরচে কুলোয় না। তাও বলছেন আপনার কুকুর হাসে?
আমি দেখেছি হাসতে, শুনেছি আওয়াজ করে হাসে। শুনুন। রজনী চাটুর্যে হাতের পত্রিকাটা বন্ধ করে সোজা হয়ে বসে অসামঞ্জস্য বাবুর দিকে তাকিয়ে একেবারে 16 আনা অধ্যাপকের মেজাজে বললেন, আপনার একটি তথ্য বোধহয় জানা নেই, সেটা জেনে রাখুন। ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে জগতে, তার মধ্যে মানুষ ছাড়া কেউ হাসে না, হাসতে জানে না, হাসতে পারে না। এটাই হচ্ছে মানুষ আর অন্য প্রাণীর প্রধান পার্থক্য। কেন এমন হলো সেটা জিজ্ঞেস করবেন না, কারণ সেটা আমি জানি না। শুনেছি ডলফিন নামের শুশুক জাতীয় এক প্রকার প্রাণী আছে, তার নাকি রসবোধ আছে, তারা হাসলেও হাসতে পারে, কিন্তু এছাড়া আর কোনো প্রাণী হাসে না। মানুষ যে কেন হাসে সেটারও কোনো স্পষ্ট কারণ জানা নেই। বাঘা বাঘা দার্শনিকরা অনেক ভেবে এর কারণ নির্দেশ করতে চেষ্টা করেছেন, কিন্তু তাদের মতের মিল হয়নি, বুঝেছেন? অসামঞ্জস্যবাবু বুঝলেন, আর এও বুঝলেন যে এবার তাকে উঠতে হবে, কারণ রজনী চাটুর্যের দৃষ্টি কথা শেষ করে চলে গেছে তার হাতের পত্রিকার দিকে। ডাক্তার সুখময় ভৌমিক, যাকে কেউ কেউ ভৌ ডাক্তার বলেন, কলকাতার একজন নামকরা কুকুরের ডাক্তার। সাধারণ লোকে তার কথা হেসে উড়িয়ে দিলেও একজন কুকুরের ডাক্তার সেটা করবে না, এই বিশ্বাসে অসামঞ্জস্যবাবু খোঁজ খবর নিয়ে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে গোখেল রোডে ভৌমিকের বাড়ি গিয়ে হাজির হলেন। গত 4 মাসে 17 বার হেসেছে ব্রাউনি। এটা অসামঞ্জস্যবাবু লক্ষ্য করেছেন যে মজার কোনো কথা শুনলে ব্রাউনি হাসে না, কেবল মজার ঘটনা দেখলেই হাসে। যেমন বোম্বাগড়ের রাজা শুনে ব্রাউনির মুখে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আধসেদ্ধ আলুর দমের আলু যখন অসামঞ্জস্যবাবুর আঙুলের চাপে পিছলে ছিটকে দইয়ের মধ্যে পড়ল, আর সেই দইয়ের ছিটে যখন অসামঞ্জস্যবাবুর নাকের ডগায় লাগলো, তখন ব্রাউনির প্রায় বিষম লাগার জোগাড়। রজনী চাটুর্যে ঈশ্বর সৃষ্ট প্রাণীটানি বলে তো তাকে বিস্তর জ্ঞান দিলেন, কিন্তু অসামঞ্জস্যবাবুর চোখের সামনে যে অধ্যাপকের কথাটা মিথ্যে হয়ে যাচ্ছে, তার কি হবে? এই সব ভেবে টেবে 20 টাকা ফি জেনেও অসামঞ্জস্যবাবু গেলেন ভৌ ডাক্তারের কাছে। কুকুরের হাসির কথা শোনার আগেই তার চেহারা দেখে ডাক্তারের চোখ কপালে উঠল। অনেক মক্কেল দেখেছি মশাই, কিন্তু এমন মক্কেল তো দেখিনি। ডাক্তার 2 হাতে ব্রাউনিকে তুলে তার টেবিলের ওপর দাঁড় করালেন। ব্রাউনি তার পায়ের উপর পিতলের পেপারওয়েটটাকে একবার শুকে নিল। কি খাওয়াচ্ছেন একে? আগে আমি যা খাই তাই খাই, জাত কুকুর তো নয়, কাজে অতটা। ভৌমিক ভুরু কুঁচকলেন। ভারী মনোযোগ আর কৌতূহলের সঙ্গে দেখছেন তিনি ব্রাউনিকে। জাত কুকুর দেখলে অবশ্যই আমরা বুঝি, তবে সারা বিশ্বের সব জাত কুকুর যে আমাদের চেনার কথা তা জোর দিয়ে বলি কী করে বলুন? এটার চেহারা দেখে ফস করে দোআঁশলা বলতে আমার দ্বিধা হচ্ছে। আপনি একে ডাল ভাত খাওয়াবেন না, আমি একটা খাবারের তালিকা করে দিচ্ছি। অসামঞ্জস্যবাবু এবার আসল কথায় যাবার একটা চেষ্টা দিলেন। আমার কুকুরের একটা বিশেষত্ব হচ্ছে, যার কারণে আপনার কাছে আসা। কি বলুন তো? কুকুরটা হাসে। হাসে? হ্যাঁ, মানে মানুষের মতো হাসে। বলেন কি? কই দেখে হাসান তো দেখি। এইখানেই মুশকিলে পড়ে গেলেন অসামঞ্জস্যবাবু। এমনিতেই তিনি বেশ লাজুক মানুষ, কাজেই সার্কাসের ক্লাউনের মতো হাস্যকর অঙ্গভঙ্গি করে তিনি ব্রাউনিকে হাসাবেন এমন ক্ষমতা তার নেই। আর ঠিক এই মুহূর্তে এই ডাক্তারের ঘরে কোনো হাস্যকর ঘটনা ঘটবে এটাও আশা করা যায় না। তাকে তাই বাধ্য হয়ে বলতে হলো, অত সহজে ফরমাইশি হাসি হাসে না তার কুকুর, কেবল কোনো হাসির ঘটনা ঘটলেই হাসে। এরপর ডাক্তার ভৌমিক আর বেশি সময় দিলেন না অসামঞ্জস্যবাবুকে। বললেন, আপনার কুকুরের চেহারাতে যথেষ্ট বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে আবার হাসাহাসি জুড়ে দিলে আরও বেশি অসাধারণ হয়ে উঠবে, তা আপনি করবেন না। 23 বছর কুকুরের ডাক্তারের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, কুকুর কাঁদে, কুকুর ভয় পায়, কুকুর রাগ, ঘৃণা, বিরক্তি, হিংসে সবই প্রকাশ করে, এমনকি কুকুর স্বপ্নও দেখে, কিন্তু কুকুর হাসে না।
এই ঘটনার পর অসমঞ্জস্যবাবু ঠিক করলেন যে আর কোনো দিন কাউকে কুকুরের হাসির কথা বলবেন না। প্রমাণ দেওয়ার উপায় যখন নেই তখন বলে কেবল নিজেই অপ্রস্তুত হওয়া। কেউ নাই বা জানুক, তিনি তো জানেন ব্রাউনি তাঁরই কুকুর, তাঁরই সম্পত্তি। তাদের দুজনের এই জগতে বাইরের লোককে টেনে আনার কি দরকার? কিন্তু মানুষ যা ভাবে সবসময় তা তো হয় না। ব্রাউনির হাসিও একদিন বাইরের লোকের কাছে প্রকাশ পেয়ে গেল। বেশ কিছুদিন থেকেই অসমঞ্জস্যবাবু অভ্যাস করে নিয়েছিলেন যে কাজ থেকে ফিরে এসেই ব্রাউনিকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকটায় একটা চক্কর মেরে আসা। একদিন এপ্রিল মাসের একটা বিকেলে বেড়ানোর সময় হঠাৎ আচমকা এলো তুমুল ঝড়। আকাশের দিকে চেয়ে অসমঞ্জস্যবাবু বুঝলেন এখন বাড়ি ফেরা মুশকিল, কারণ বৃষ্টিরও আর দেরি নেই। তিনি ব্রাউনিকে নিয়ে মেমোরিয়ালের দক্ষিণ দিকে কালো ঘোড়সওয়ার মাথায় করা শ্বেতপাথরের তোরণটার নিচে আশ্রয় নিলেন। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। চারদিকে লোকজন পরিত্রাহী ছুটছে ছাউনি লক্ষ্য করে। এমন সময় সাদা প্যান্ট আর বুশ শার্ট পরা একটি মাঝবয়সী ফর্সা মোটা বেঁটে ভদ্রলোক তাদের হাত থেকে হাত 15 দূরে দাঁড়িয়ে দু হাত দিয়ে তার হাতের ছাতাটা খুলে মাথায় দিতে ঝড়ের দাপটে সেটা হঠাৎ শব্দ করে উল্টে গিয়ে অকেজো হয়ে গেল। সত্যি বলতে কি, এই দৃশ্য দেখে অসমঞ্জস্যবাবুরই হাসি পেয়ে গেল। কিন্তু তিনি হাসবার আগেই ব্রাউনির অট্টহাস্য ঝড়ের শব্দকে ছাপিয়ে পৌঁছে গেল সেই অপ্রস্তুত ভদ্রলোকের কানে। ভদ্রলোক ছাতাটা আবার সোজা করার ব্যর্থ চেষ্টা বন্ধ করে অবাক বিস্ময়ে ব্রাউনির দিকে চাইলেন। এদিকে ব্রাউনি এখন কুটিপাটি অবস্থা। অসামঞ্জস্যবাবু তার মুখের ওপর হাত চেপে হাসি থামানোর চেষ্টায় বিফল হয়ে হাল ছেড়ে দিয়েছেন। হতভম্ব ভদ্রলোক ভূত দেখার ভাব করে এগিয়ে গেলেন অসামঞ্জস্যবাবুর দিকে। ব্রাউনির হাসির তেজ খানিকটা কমেছে, কিন্তু তাও একজন লোকের মুন্ডু ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট। লাফিং ডগ! বহুদূরের পাহাড় থেকে প্রতিধ্বনির মতো ফিরে এলো কথাটা, এবং সেটা ভদ্রলোকের মুখ থেকে। হাউ এক্সট্রাঅর্ডিনারি! অসমঞ্জস্যবাবু দেখে বুঝেছিলেন যে ভদ্রলোক বাঙালি নয়, হয়তো গুজরাটি বা পার্সি হবে। কোনো প্রশ্ন যদি করেন ভদ্রলোক, তাহলে ইংরেজিতে করবেন, আর অসমঞ্জস্যবাবুকেও জবাব দিতে হবে ইংরেজিতে। বৃষ্টিটা বেড়েছে। ভদ্রলোক অসমঞ্জস্যবাবুর পাশেই আশ্রয় নিলেন ঘোড়সওয়ারের নিচে, এবং যে 10 মিনিট ধরে বৃষ্টিটা চলল তার মধ্যে ব্রাউনি সম্বন্ধে যা কিছু সব তথ্য জেনে নিলেন। সেই সঙ্গে অসমঞ্জস্যবাবুর নিজের ঠিকানাও দিতে হলো। ভদ্রলোক বললেন তার নাম পিলু পোচকানওয়ালা। তিনি কুকুর সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তার এক ডালমেশিয়ান নাকি 2 বার ডগ শোতে প্রাইজ পেয়েছে। এমনকি তিনি কুকুর সম্বন্ধে কাগজে লিখে টিকেও থাকেন। বলা বাহুল্য, তার জীবনে আজকের মতো তাক লাগানো ঘটনা আর ঘটেনি, ভবিষ্যতে আর ঘটবেও না। তিনি মনে করেন এ বিষয়ে একটা কিছু করা দরকার, কারণ অসমঞ্জস্যবাবু নিজেও নাকি বুঝতে পারছেন না তিনি কি আশ্চর্য সম্পদের অধিকারী। বৃষ্টি থামার পরে চৌরঙ্গীর এডওয়ার্ড কোর্টের তার বাসস্থানে ফেরার পথে পোচকানওয়ালা যে মিনিবাসের ধাক্কা খেয়ে কোমর ভাঙলেন, তার জন্য ব্রাউনিকে খানিকটা দায়ী করা চলে। কারণ লাফিং ডগের চিন্তায় বিভোর হয়ে থাকার ফলে ভদ্রলোক রাস্তা পেরোবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেনি। 2.5 মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে পোচকানওয়ালা হাওয়া বদলের জন্য যান নৈনিতাল। সেখানে 1 মাস থেকে কলকাতায় ফিরে এসেই সেদিনই সন্ধ্যায় বেঙ্গল ক্লাবে গিয়ে তার বন্ধু মিস্টার বালাপুরি এবং মিস্টার বিশ্বাসকে লাফিং ডগের ঘটনাটা বললেন। 8 ঘন্টার মধ্যে ঘটনাটা পৌঁছে গেল ক্লাবের 27 জন সদস্য এবং 3টি বেয়ারার কানে, এবং পরদিন দুপুরের মধ্যেই এই 30 জন মারফত ঘটনাটা জেনে গেল কমপক্ষে 1000 কলকাতাবাসী। এই 3.5 মাসে ব্রাউনি আর হাসেনি। তার একটা কারণ হয়তো এই যে হাসির কোনো ঘটনা ঘটেনি। তাতে অবশ্যই অসামঞ্জস্যবাবু কোনো উদ্বেগ বোধ করেননি। কুকুরের হাসি ভাঙিয়ে খাবার কোনো অভিপ্রায় তার কোনো দিন ছিল না।
এই 3.5 মাসে তিনি বেশ ভালোভাবে বুঝেছেন যে ব্রাউনি এসে তার নিঃসঙ্গতা সম্পূর্ণভাবে দূর করে দিয়েছে। সত্যি বলতে কি, কোনো মানুষের প্রতি অসামঞ্জস্যবাবু কোনো দিন এতটা মমতা বোধ করেননি। পোচকানওয়ালার দৌলতে যারা লাফিং ডগের খবরটা পেলেন তাদের মধ্যে ছিলেন স্টেটসম্যান পত্রিকার একজন উচ্চ পদস্থ কর্মচারী। তিনি সেই কাগজের এক সাংবাদিক রজত চৌধুরীকে ডেকে অসামঞ্জস্যবাবুর সঙ্গে একটা সাক্ষাৎকারের প্রস্তাব করলেন। অসামঞ্জস্য রায় যে লাজপত রায় পোস্ট অফিসের কেরানি, সে খবরটা পোচকানওয়ালার জবানিতেই রটে গিয়েছিল। অসামঞ্জস্যবাবু অবশ্যই তার বাড়িতে সাংবাদিকদের আগমনের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। তার বিস্ময় খানিকটা কাটল যখন রজত চৌধুরী পোচকানওয়ালার কথা উল্লেখ করলেন। অসামঞ্জস্যবাবু ভদ্রলোককে ঘরে এনে নতুন পায়া লাগানো চেয়ারটায় বসিয়ে নিজে খাটে বসলেন। সেই 57 সালে চাকরির জন্য ইন্টারভিউয়ের পরে এই প্রথম তার ইন্টারভিউ। ব্রাউনি ঘরের এক কোণে পিছন ফিরে দাঁড়িয়ে দেয়ালের গায়ে একটা পিঁপড়ের শাড়ির গতিবিধি লক্ষ্য করছিল। তার মনিবকে খাটে বসতে দেখে সে এক লাফে তার পাশে গিয়ে হাজির হলো। রজত চৌধুরীকে টেপ রেকর্ডারের চাবি টিপতে দেখে অসামঞ্জস্যবাবুর হঠাৎ খেয়াল হলো সাংবাদিককে একটা কথা জানানো দরকার। তিনি বললেন, আমার কুকুরটা আগে হাসতো ঠিকই, কিন্তু ইদানিং বেশ কয়েক মাস আর হাসেনি। কাজেই আপনি ওর হাসি চাক্ষুষ দেখতে চাইলে আপনাকে হতাশ হতে হবে। আজকালকার অনেক সাংবাদিকদের মতোই রজত চৌধুরী একটা বেশ চনমনে দাউমারা ভাব বোধ করছিলেন এই সাক্ষাতের শুরুতেই। কথাটা শুনে তিনি খানিকটা হতাশ হলেও মনের ভাবটা যথাসম্ভব আড়াল করে বললেন, ঠিক আছে, তবে কতকগুলো ডিটেলস আমি জেনে নিই। প্রথম হচ্ছে, আপনার কুকুরের নাম কি? এগোনো মাইকটার দিকে গলা বাড়িয়ে অসামঞ্জস্যবাবু বললেন, ব্রাউনি। ব্রাউনি। এটা রজত চৌধুরীর দৃষ্টি এড়ালো না যে নাম উচ্চারণ হতেই কুকুরের ল্যাজটা দুলছে। ওর বয়স কত? দ্বিতীয় প্রশ্ন করলেন রজত চৌধুরী। 1 বছর 1 মাস। আচ্ছা, আপনি এটাকে পেলেন কোথায়? এটা আগেও হয়েছে। অনেক হোমরা চোমরা সাক্ষাৎকার নিতে গিয়েও রজত চৌধুরীর জিভে এই দোষটি তাকে আচমকা অপ্রস্তুত করে ফেলেছে। এখানেও তাই হলে পারত, কিন্তু ফল হলো উল্টো। এই তোতলামো ব্রাউনির বৈশিষ্ট্য প্রকাশে আশ্চর্যভাবে সাহায্য করল। পোচকানওয়ালার পরে রজত চৌধুরী হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি নিজের কানে শুনলেন কুকুরের মুখে মানুষের হাসি। পরের রবিবার সকালে গ্র্যান্ড হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত 267 নম্বর কামরায় বসে আমেরিকার সিনসিনাটি শহরের অধিবাসী উইলিয়াম পি মুডি কফি খেতে খেতে স্টেটসম্যান পত্রিকায় লাফিং ডগের বিবরণ পড়ে হোটেলের অপারেটরকে ফোন করে বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের মিস্টার ন্যান্ডির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। এই ন্যান্ডি ছোকরাটি যে কলকাতার রাস্তাঘাট ভালোই চেনে তার প্রমাণ মুডি সাহেব গত 2 দিনে পেয়েছেন। স্টেটসম্যানের লাফিং ডগের মালিকের নাম ঠিকানা বেরিয়েছে। মুডি সাহেবের তার সঙ্গে দেখা করা একান্ত দরকার। অসামঞ্জস্যবাবু স্টেটসম্যান পড়েন না। তাছাড়া তার সাক্ষাৎকারটি যে কবে বেরোবে সেটা রজত চৌধুরী বলে যাননি। দিনটা জানা থাকলে হয়তো তিনি কাগজের খোঁজ করতেন। তাকে খবরটা বলল যোগবাবুর বাজারে তার পাড়ার জয়দেব দত্ত। আপনি তো মশাই আচ্ছা লোক, বললেন জয়দেববাবু। এমন একটা তাজ্জব জিনিস ঘরে নিয়ে বসে আছেন 1 বছর যাবৎ, তার কথাটা ঘুণাক্ষরেও জানাননি। আজ বেলা করে যাব একটিবার আপনার ওখানে দেখে আসবো আপনার কুকুর। অসামঞ্জস্যবাবু প্রমাদ গুনলেন। উৎপাতের সমূহ সম্ভাবনা। সত্যি বলতে কি, আপিসের বাইরে মানুষের সঙ্গ তার মোটেই ভালো লাগে না, কোনো দিনই লাগতো না। ব্রাউনি আসার পর তো আরও নয়। অথচ কলকাতার লোকেরা যা হুজুগে, এমন একটা খবর পড়ে কি আর তারা এই আশ্চর্য কুকুরটিকে দেখার লোভ সামলাতে পারবে? অসামঞ্জস্যবাবু দ্বিধা না করে বাড়ি ফিরে 10 মিনিটের মধ্যে ব্রাউনিকে নিয়ে বেরিয়ে পড়লেন। তার জীবনে প্রথম একটি ট্যাক্সি ডেকে সেটাতে চেপে সোজা চলে গেলেন বালিগঞ্জ রেল স্টেশনে। সেখান থেকে চাপলেন ক্যানিংয়ের ট্রেনে।
পথে তালিত বলে একটা স্টেশনে গাড়ি থামলে পর জায়গাটাকে বেশ নিরিবিলি মনে হয় ট্রেন থেকে নেমে পড়লেন। সারা দুপুর বাঁশবন আমবনের ছায়া শীতল পরিবেশে ঘুরে ভারী আরাম বোধ হলো। ব্রাউনিকে দেখে মনে হলো তারও ভালো লাগছে। তার ঠোঁটের কোণে যে হাসিটা সে দেখলেন সেটা একেবারে নতুন হাসি। এটা হলো প্রসন্নতার হাসি, আরামের হাসি, মেজাজ খুশ হাসি। অল অ্যাবাউট ডগ বইতে অসমঞ্জস্যবাবু পড়েছেন যে কুকুরের 1 বছর নাকি মানুষের 7 বছরের সামিল, কিন্তু 1 বছরের ব্রাউনির হাবভাব দেখে মনে হচ্ছে এই কুকুরটির মনের বয়স 7-এর চেয়ে অনেক বেশি। বাড়ি ফিরতে হলো প্রায় 7টা। বিপিন দরজা খুলতেই অসমঞ্জস্যবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কেউ এসেছিল? বিপিন জানালো সারাদিনে অন্তত 40 বার তাকে কড়া নাড়ার শব্দে দরজা খুলতে হয়েছে। অসমঞ্জস্যবাবু মনে মনে নিজের বুদ্ধির তারিফ করলেন। বিপিনকে চা করতে বলে গায়ের জামাটা খুলে আলনায় রাখতেই কড়া নাড়ার শব্দ হলো। ধুত তেরি বলে দরজা খুলে সামনে সাহেব দেখেই অসমঞ্জস্যবাবু বলে ফেললেন, রং নাম্বার। তারপর সাহেবের পাশে চশমা পরা এক বাঙালি যুবককে দেখে খানিকটা আশ্বস্ত হয়ে বললেন, কাকে চাই? বোধহয় আপনাকে, বললেন ট্যুরিস্ট ডিপার্টমেন্টের শ্যামল নন্দী। আপনার পিছনে যে কুকুরটাকে দেখছি সেটার সঙ্গে আজকের কাগজের বর্ণনা মিলে যাচ্ছে, ভেতরে আসতে পারি? অসমঞ্জস্যবাবু অগত্যা দুজনকে তার ঘরে এনে বসালেন। সাহেব বসলেন চেয়ারে, নন্দী মোড়াতে, আর অসমঞ্জস্যবাবু নিজে বসলেন খাটে। ব্রাউনির যেন কেমন একটা ইতস্তত ভাব। অসমঞ্জস্যবাবুর অন্তরের ভিতর থেকে একটা বিরক্তির ভাব বাইরে ঠেলে বেরোতে চেষ্টা করছিল। সেটাকে মনের জোরে দাবিয়ে রেখে বললেন, সব সময় হাসে না, যেমন সব মানুষও হাসতে বললেই হাসে না। এবার দোভাষীর অনুবাদ শুনে সাহেবের মুখে লালের ছোপ পড়ল। তারপর তিনি জানালেন যে প্রমাণ না পেলে তিনি কুকুরের পেছনে খরচ করতে রাজি নন, কারণ দেশে ফিরে অপ্রস্তুতে পড়তে চান না তিনি। তিনি আরও জানালেন তার বাড়িতে তার ব্যক্তিগত সংগ্রহে চীন থেকে পেরু পর্যন্ত পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার কোনো না কোনো আশ্চর্য জিনিস নেই। একটি প্যারট আছে তার কাছে, যেটা ল্যাটিন ভাষা ছাড়া কথা বলে না। এই লাফিং ডগটি কেনার জন্য আমি সঙ্গে চেক বই এনেছিলাম। ঠাটা বলে সাহেব তার বুক পকেট থেকে সরাত করে একটি নীল বই বের করে দেখালেন। অসমঞ্জস্যবাবু আর চোখে দেখলেন তার মলাটে লেখা সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। আপনার ভুল পাল্টে যেত মশাই, বললেন শ্যামল নন্দী। আপনার কুকুরকে হাসাবার যদি কোনো উপায় জানা থাকে তাহলে সেইটি এবার ছাড়ুন। ইনি $20,000 পর্যন্ত দিতে রাজি আছেন ওই কুকুরের জন্য, মানে টাকার হিসেবে 1.5 লাখ। বাইবেলে লিখেছে ঈশ্বর 7 দিনে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। মানুষ কিন্তু কল্পনার সাহায্যে 7 সেকেন্ডেই এই কাজটা করে ফেলতে পারে। শ্যামল নন্দীর কথা শোনা মাত্র অসমঞ্জস্যবাবু যে জগৎটা চোখের সামনে দেখতে পেলেন, সেখানে তিনি একটি পেল্লাই ছিমছাম ঘরে বার্ড কোম্পানির বড় সাহেবের মতো পায়ের উপর পা তুলে আরাম কেদারায় বসে আছেন, আর বাইরের বাগান থেকে ভেসে আসছে হাসনা হেনা ফুলের গন্ধ। দুঃখের বিষয়, তাঁর এই ছবি বুদবুদের মতো ফুরুত করে উড়ে গেল একটা শব্দে। ব্রাউনি হাসছে। এই হাসি আগের কোনো হাসি নয়, এ হাসি একেবারে নতুন হাসি। বাট হি ইজ লাফিং। মুড়ি সাহেব কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছেন আর 2 চোখ দিয়ে গিলছেন এই দৃশ্য। জানোয়ার হলে তার কানটাও যে খাড়া হয়ে উঠত সে বিষয়ে কোনো সন্দেহ নেই অসমঞ্জস্যবাবুর। এবার কম্পিত হস্তে মুড়ি সাহেব তার পকেট থেকে আবার বার করলেন তার চেক বই, আর সেই সঙ্গে একটি সোনার পাকা কলম। ব্রাউনি কিন্তু হেসে চলেছে। অসমঞ্জস্যবাবুর মনে খটকা, কারণ তিনি এ হাসির মানে বুঝতে পারছেন না। কেউ তোতলায়নি, কেউ হোঁচট খায়নি, কারোর ছাতা উল্টে যায়নি, চটির আঘাতে কোনো আয়না দেয়াল থেকে খসেও পড়েনি। তাহলে হাসছে কেন ব্রাউনি? আপনার কপাল ভালো, বললেন শ্যামল নন্দী। তবে আমার কিন্তু একটা কমিশন পাওয়া উচিত, কি বলেন? হ্যাঁ। মুড়ি সাহেব মেঝে থেকে উঠে চেয়ারে বসে চেক বই খুললেন। আস্ক হিম হাউ হি স্পেলস হিজ নেম। সাহেব আপনার নামের বানান জিজ্ঞেস করছেন, বললেন দোভাষী শ্যামল নন্দী।
অসামঞ্জস্যবাবু কথাটার উত্তর দিলেন না, কারণ তিনি হঠাৎ আলো দেখতে পেয়েছেন, আর সেই আলো তার মনে গভীর বিস্ময় জাগিয়েছে। নামের বানানের বদলে তিনি বললেন, সাহেবকে বলুন কুকুর কেন হাসছে সেটা জানলে তিনি আর টাকার কথা তুলতেন না। আপনি আমাকেই বলুন না, শুকনো গলায় কড়া সুরে বললেন শ্যামল নন্দী। ঘটনার গতি তার মোটেই মনোপুত হচ্ছে না। মিশন ফেল করলে সাহেবের ধাতা নিয়েছে তার কপালে, এটা তিনি খুব ভালো করে জানেন। ব্রাউনির হাসি থেমেছে। অসামঞ্জস্যবাবু তাকে কোলে নিয়ে চোখের জল মুছিয়ে বললেন, সাহেব ভাবছেন টাকা দিলে দুনিয়া সব কেনা যায়, তাই শুনে কুকুর হাসছে। বটে, আপনার কুকুর বুঝি দার্শনিক? আগে হ্যাঁ। তার মানে আপনি কুকুর বেচবেন না? আগে না। শ্যামল নন্দী অবশ্যই তার অনুবাদে কুকুরের মনের ভাবের কথা কিছুই বললেন না, শুধু জানিয়ে দিলেন যে কুকুরের মালিক কুকুর বেচবে না। কথাটা শুনে কলম চেক বই পকেটে পুরে প্যান্টের হাঁটু থেকে অসামঞ্জস্যবাবুর মেঝের ধুলো হাত দিয়ে ঝেড়ে ঘর থেকে বেরোনোর সময় সাহেব শুধু মাথা নেড়ে বলে গেলেন, হি মাস্ট বি ক্রেজি। বাইরে মার্কিন গাড়িটার আওয়াজ যখন মিলিয়ে এলো, তখন অসামঞ্জস্যবাবু ব্রাউনিকে তার কোল থেকে নামিয়ে খাটের ওপর রেখে তার দিকে চেয়ে বললেন, তোর হাসির কারণটা ঠিক বলিনি রে ব্রাউনি? ব্রাউনি ছোট্ট করে হেসে দিল। ঠিক, অর্থাৎ ঠিক।